আওয়ামী লীগের এই লোকগুলো সবাই, আমি আপনাদের এক্সাম্পল দিই, একদম আপনি কয়টা এক্সাম্পল জানান। জনাব মাসুদ কামাল, একটা বিষয় আপনার কাছে বলতে চাই। আপনি খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভাইরাল হয়ে গেছে মুন্নি শাহর একটা বক্তব্য, সাংবাদিক মুন্নি শাহ, যে আমাদেরকে ফেসিবাদের দোসর নাম দেওয়া হয়েছে, ওটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার কাছে কি এখন মনে হয় যে আপনি সবসময় বলে আসছেন যে আওয়ামী লীগ ফেরত আসার কিছু নেই, আওয়ামী লীগ বাংলাদেশেই আছে, সেই যারা আওয়ামী লীগ বাংলাদেশে আছে তাদের যারা সফট পাওয়ারগুলো উৎপাদন করে, মানে সেই জায়গাগুলো অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে খুব অল্প সময়ে? না, আওয়ামী লীগ বাংলাদেশে আছে অর্থটা কি? আওয়ামী লীগ কি একটা সমর্থন আছে? আওয়ামী লীগ একটা বিল্ডিং না, বিল্ডিং তো না, আওয়ামী লীগ একটা চিন্তা, একটা চেতনা, একটা রাষ্ট্র চিন্তা বলতে পারেন। এই চিন্তাগুলি যারা ধারণ করে তারাই তো আওয়ামী লীগ। আমি তো বলি যে দীর্ঘ সময় আওয়ামী লীগ জবরদখল হয়েছিল, কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগকে জবরদখল করেছিল। আওয়ামী লীগের মতোই আছে, এদেশের বহু লোকের হৃদয়ে আওয়ামী লীগ আছে, এখনো আছে, আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। এখন ওই সবগুলি লোককে কি আপনি ভ্যানিশ করে দিবেন? এখানে একটু আমি প্রশ্ন করবো, একটা কেন পাঁচটা করেন, একটা করলে হয়ে যাবে। আমি শুধু বলি কামাল ভাই বুঝবার জন্য, মানে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেকগুলো ইতিহাস আছে, খুব ভালো ভালো ইতিহাস আছে। সেই আওয়ামী লীগ যখন কিছু জবরদখলকারী মানুষ এসে সেই আওয়ামী লীগকে একটা ফেসিবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত করলো, ভেতরের আওয়ামী লীগের ভেতর থেকে সেই প্রতিবাদটা 17 বছরে দেখা গেল না। হ্যাঁ, দেখা যাবে না কেন? আমি একটা এক্সাম্পল বলি আপনাকে। প্লিজ। ধরেন আপনি একটা বাসে উঠছেন, বাসটা চিটাং যাবে, বাসের মধ্যে বসে আছেন, কিছুক্ষণ পরে আপনি বুঝলেন যে বাসের চালক তো মদ টদ খেয়ে মাতালের মতো গাড়ি চালাচ্ছে। আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি করবেন, বলবেন বাস থামাও, বাস থামাও। তা আপনি একা বলে থামবে বাস? না, থামবে না। আমরা যারা বাইরে থেকে দেখতেছি, একটা বাস মাতলামি করতে করতে এগিয়ে গেল, আঁকাবাঁকা করতে এগিয়ে গেল। এটা আমার বাড়িতে দেখছি, আমি তো বাইরে থেকে দেখতেছি। বাইরে থেকে দেখে আমি বলতে পারি না এই বাসে 40 জন যাত্রী আছে, কেউ কোনো প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ হয়েছে কি হয় নাই এটা বুঝতে হলে আপনার বাসের মধ্যে থাকতে হবে, আর বাইরে থেকে বুঝবেন না। জিনিসটা ক্লিয়ার আপনার কাছে? মানে ভেতরে মানে হয়নি, আপনি কেমনি বুঝলেন? অবশ্যই হয়েছে, হবে না কেন? বহু লোক, কেউ চেষ্টা করেছে, চেষ্টা করে ওদের দ্বারা নির্যাতিত হয়েছে, কেউ চেষ্টা করেছে না পেরে চুপ করে থেকেছে, কেউ বেরিয়ে আসছে, নিয়তির উপর নির্ভর করছে। স্টিয়ারিং তো লোকের হাতে, বেশি বেশি বলবে যে খাতে ফেলাই দেবো, তো বাসটা চায় নাকি? কাজে আপনি বাসের বাইরে থেকে দেখবেন যে বাসটা মাতলামি করতেছে, কিন্তু আপনি জানবেন না যে বাসের ভেতরে কি হচ্ছে। এখানেও জিনিসটা সেরকম। এরা বলে কিন্তু মাঝে মাঝে, একজন লোককে তো আত্মগ্লানিতে ভুগতে দেখলাম না। ভাই তুই কয়জন লোকের আত্মার মধ্যে ঢুকছিলি? তুই দেখবি কোথায়? বক্তব্যটা এরকম যে সিনিয়র নেতারা কেউ এখন পর্যন্ত যদি কেউ স্বীকার করছে না, যদি কেউ বলতো, কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা বুঝবেন, আরো ভালো বুঝবেন। আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের অন্যায় অপরাধ করছে বলে মনে হয় না, তাদের মধ্যে একজন হলো আইবুর রহমান। ঠিক আছে, আইবুর রহমান নিজেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত ছিল সারাটা সময়। তাকে ওখানে কুনাইছে, গুতাইছে, কি না করছে, তার কথা সে সিটি কর্পোরেশনের মেয়র, তার কথা ডিসি শুনে না, প্রশাসন শুনে নাই, তারা শুনছে হলো গিয়া শাহিম ওসমানের কথা। খেয়াল করেন, শাহিম ওসমান পালাই গেছে, এই ভদ্রমণিতে পালাই পর্যন্ত যায় নাই। তার ভোগান্তির মাত্রাটা কেমন বলেন তো আপনি? বলেন তার ভোগান্তির মাত্রাটা কেমন? এখন একজন আওয়ামী লীগে বলতেছে ভাই আমি অনুশোচনা করতে চাই, বলার সঙ্গে সঙ্গে অরূপে সবাই তো ঝাঁপে পড়বে। আপনার আইবুর রহমানের ভোগান্তিটা খেলে আপনি একবার চিন্তা করে দেখেন তো। তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, জাতীয়ভাবে পরিচিতি আছে, এবং সেই পরিচিতিটা নেগেটিভ পরিচিতিটা পজিটিভ পরিচিতি। সেই একজন, তারপরে একজন ভদ্র মহিলা, একজন নারী। সারা দুনিয়াতে কিন্তু 3টা প্রজাতি মানুষের, 3টা শ্রেণী মানুষ একটু হলো আইনগতভাবে সুবিধা পায়, শিশু, নারী এবং বৃদ্ধ। তো তাকে আপনি কি দিচ্ছেন? তারা একটা মামলা থেকে জামিন পায়, তারা আপনি আবার সোনের দেখান, আবার আরেকটা মামলা জামিন পায়, আবার সোনের দেখান। তো জামিনের মামলা আস্তে আস্তে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছে, 12টা মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত। একটা জামিনের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত আসতে হবে? ভাই জামিনই তো দিচ্ছে, জামিন পাঠাতে লোকের অধিকারের মধ্যে পড়ে, সেটার মধ্যে আপনাকে আপিল করতে হবে। রাষ্ট্রের এত মানে আর খেয়ে কোনো কাম নাই।
এই রাষ্ট্রের একমাত্র কাজ হলো আইবুর রহমানের জামিনকে প্রতিহত করা, আর কোনো কাজ নেই রাষ্ট্রের। আমরা এই যে এখানে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অমুক তমুক হাবিজাবি, এরা তো রাষ্ট্রের আইনজীবী। কার টাকায় চলে? আমার আপনার টাকায় চলে। নিশ্চয়ই। আমার আপনার টাকায় যে এই যে এর পিছনে এই আইবুর রহমানের জামিন কাট করার জন্য তারা এই যে চেষ্টাগুলি করলো, তারা কি আমি এই জন্য টাকা দিয়ে রাখছি? আপনি এই কথাটা আমার বলেন না। এটা কোনো কাম না কাম। তো এই আকাম যখন হতে থাকে দেশে, তখন আপনি কি আশা করেন না ভাই? এইগুলি ইন্টেনশন। মুদ্রা কথা হলো যেটা আমি বলতেছিলাম, যে প্রসঙ্গে আসছিল অন্য প্রসঙ্গে চলে আসছে, ওই প্রসঙ্গে আমরা আসি। মুন্নি শাহ কালকে একটা অনুষ্ঠানে সেখানে সে কিছু কথাবার্তা বলছেন। মুন্নি শাহ সাংবাদিক হিসেবে কেমন ছিলেন না ছিলেন, এটা আপনারাও সাংবাদিকতা করেন, আমরাও করি। সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে খারাপ, হ্যাঁ, এই মুন্নি শাহ কিন্তু আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলকে অনেক বিব্রতকর প্রশ্ন করছে, কিন্তু 111-এর পরে করছে। এই মুন্নি শাহ কিন্তু শেষের 6 বছর টানা গণভবনে অবাঞ্ছিত ছিল। শেষের 6 বছর সে গণভবনে অবাঞ্ছিত ছিল, অবাঞ্ছিত, যেতে পারে নাই। শেষ দিকে শেষবার একবার যেতে নিয়েছে, গেট বন্ধ গেছে, তাকে ওইখান থেকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সেই লোক যে শেষের 6 বছর গণভবনে ঢুকতে পারলো না, কোন দিন থেকে জানেন? এবং রানা প্লাজার ঘটনা প্রথম সে আনছে। হ্যাঁ, আমি বলি আপনি কোন দিন থেকে এটা হয়েছে? একবার ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের সমস্ত সাংবাদিকটা একটা ঘরের মধ্যে রেখে তারা ওখানে থেকে বলছিল যে আমাদের এই আপ্যায়ন করা হচ্ছে। এইটা বলার কারণে এই অপরাধে আওয়ামী লীগের এই লোকগুলো সবাই মিলে তাকে 6 থেকে 7 বছর তারা গণভবনে ঢুকতে দেয় না, গণভবনের প্রাইম মিনিস্টার কোনো প্রোগ্রামে যাইতে দেয় নাই। সেই লোক দোষ হয় কেমন করে ভাই? আমি যদি দোষর এখন আপনি বলতেছেন, দেখেন আমি কতগুলি কথা, আমি কয়েকটা নাম বলি আপনাকে, এই নামগুলি শুনেন। মুন্নি শাহ ধরেন, জাহিদুল হাসান পিন্টু, জয় মামুন, প্রভাস আমিন, রাইট। হ্যাঁ, এই যে করে নাম বললাম আমি, আরো নাম আছে, এরকম আরো অনেক নাম বলতে পারবো আমি। আশিস সৈকত, এই নামগুলি বললাম। এই লোকগুলি বলেন তো, এই লোকগুলি নামগুলি বললে এরা কি কোনো ব্যবসা বাণিজ্য করে? আচ্ছা বলেন, এরা কোনো ব্যবসা বাণিজ্য করে? এরা কোনো ঠিকাদারি করে? কেউ বলতে পারবে? এরা তো বেসিক্যালি সাংবাদিকতাই করে। আমি আপনাকে একটু অ্যাড করি কামাল ভাই। হ্যাঁ, এক নম্বর কথা হলো, মুন্নি সাহারা কোনো মানে সাংবাদিক কিংবা কোনো মানুষই রাজনৈতিক আদর্শ থাকা দোষের কিছু নয়। মুন্নি সাহাকে যখন ঢুকতে দেওয়া হয় নাই, সেটার ঘটনাটা মূলত ছিল যে উনি প্রধানমন্ত্রী রেকর্ড করেছিলেন গোপনে। ওইটা না রে ভাই, ওইটা ব্যবহার করে গেছে। আমি বলি আরেকটা কথা বলি, 5 আগস্টের মধ্যে মানে জুলাই অভ্যুত্থানের মধ্যে আপনি যখন আমরা এখন এসে কাজ করছি, সত্যি আমি আমার চ্যানেলের সাক্ষী দেব, আমরা 5 আগস্টে কোনো ভিডিও পাই না, অনেস্টলি বললাম। তাহলে আপনি কি মনে করেন গণমাধ্যম হিসেবে আমরা কি ওই সময় যখন রাষ্ট্র তার নিজের নাগরিককে নির্যাতন করছে, গুলি চালাচ্ছে, এটার প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব ছিল না? কয়জন প্রতিবাদ করছে? খুবই কম সংখ্যক। আমি প্রতিবাদ করছি, আপনি করেছেন, আমারও বলে আমি করি নাই। আমি প্রতিবাদ করছি, আমারও বলে আমি নাকি সরে যেতে দেফাসি হতে দাঁড়াও, আমারও বলে, যে বলে সে তাহলে করছে, সে এখন উচ্চ কণ্ঠ বলে। আপনি কি আমি যে কথা বলছি, আমি ওই জায়গাটায় বলতে চাচ্ছি, আপনি যখন রাষ্ট্র যখন নিপীড়ন করছে, শুনেন, তখন আমরা যখন চুপ থাকবো, তাহলে কি ওই রাষ্ট্রের দোষর আমরা না? শুনেন, এই লোকগুলি, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, শুনেন আমি বলি, আমার কাছে শেষ করে দেন, তারপর আপনি বলেন। এই লোকগুলি পেশাদার সাংবাদিক, সাংবাদিকতা করতে যে সে হয়তো কোনো একটা পক্ষ নিয়েছে, যদি সেই পক্ষ নিয়ে ওটা অন্যায় হতে পারে, কিন্তু তারা অন্যায় করে নাই তা কিন্তু আমি বলছি না। যদি তারা অন্যায় করে থাকে, অন্যায়ের বিচার করেন। যদি সেই অন্যায় ফৌজদারি অপরাধ হয়, ফৌজদারি বিচার করেন, আমার তো কোনো আপত্তি নাই, বিচার করেন। কিন্তু এই লোকগুলিকে আপনি কোনো চাকরি করতে দিবেন না। মপ করতেছেন, চাকরি করতে দিচ্ছে না বলতে, এরা কোনো চাকরির জন্য যেতে আপনি দিবেন? আপনি এখানে আসলে ঢুকতে দিবেন না, আপনি, আমি জানি তো, মানে ঢুকে দিবেন না। এই কারণে আপনি কেন দিবেন সেটাও বলি। আপনি দিবেন না যে আপনি ভয় পাবেন আমার এখানে যে ঢুকছে, এটা যদি যাই না যায়, তাহলে তারপর আমার এখানে মগ হবে। আপনি এই ভয় দিবেন। আমি আপনাকে তথ্য দেই। তো এখন আমার কথা হলো এই বিষয়টা নিয়ে আপনার একটু, যেহেতু ছোট ভাই বড় ভাই তো একটু ডিবেট করতেই পারি। প্রথম কথা হলো, বাংলাদেশের এখন পর্যন্ত গণমাধ্যম যা আছে তার 95% আওয়ামী লীগের মালিকানায়। এখন পর্যন্ত যারা গণমাধ্যমে কাজ করছে, এবং আমি আপনারা বলি শুধুমাত্র মাথার কয়েকজন ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ সমর্থন করে, এরকম কারো চাকরি গণমাধ্যম থেকে যায় নাই। আমি যদি নাম ধরে বলি এক এক করে বলতে পারবো, শুধুমাত্র সিনিয়র কয়েকজন নাম দেখছেন তো আপনারা। এখন মূল সংকট হলো আওয়ামী লীগ আমলে কোনো ধরনের বিএনপি মনা ব্যবসায়ী কখনো কোনো গণমাধ্যমের অনুমোদন পেয়েছে, এরকম কোনো নজির নাই।
কিন্তু এই সরকারের আমলে তারা শুধু গণমাধ্যম না অনেক কিছু পাচ্ছে। আপনি সেই সময় এসে যদি এই কথাটা বলেন যে বাংলাদেশে গোলাম দস্তগীর গাজী এই চ্যানেলের মালিক, উনি কাকে চাকরি দেবে কি দেবে না সেটা নিয়ে সরকার তো কাউকে কিছু বলেন না। ভাইরে, আপনি কথা এক কথা বলছেন, আমি বলতেছি আরেক কথা। আমার কথাটা হলো কি যে এই লোকগুলিকে আমি যেটা নাম বললাম, আমি আপনি উদাহরণ দেবো। আপনি বলছেন যে আওয়ামী লীগের মালিক, আর এটা তো আরো মানে আরো বড় সমস্যা কি জানেন? যেহেতু সে আওয়ামী লীগের ছিল, এখন সে প্রমাণ করার চেষ্টা করতেছে সে বিএনপির চেয়ে বড় বিএনপি, সে জামাতের চেয়ে বড় জামাত, সে প্রমাণ করার চেষ্টা করতেছে। সেখানে বলে না, আমি আপনাকে এক্সাম্পল দিই, একদম আপনি কয়টা এক্সাম্পল চান? এক্সাম্পল দিতে পারবো তো আমি। বলেন ইত্তেফাক কি করতেছে, প্রথম আলো কি করতেছে, আপনার এই কি বলে এই সমকাল কি করতেছে? এই যে কালকে দেখলাম আজাদ সাহেব, আচ্ছা আজাদ সাহেব বলে নাই প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, বলে নাই সে। এখন কি হয়েছে? তার মানে তার আত্মীয় সব তো এমপি আছে, সে তো গভর্নমেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক। শাহ আলম সাহেব বলে নাই মৃত্যুর পরে আপনার সঙ্গে আমি যাবো, কবরে যাবো, বলে নাই। সে কবরে গেছে না ইন্ডিয়া গেছে, সে গভর্নমেন্টের সঙ্গে আছে। আমরা এটা নিয়ে একটু রনি ভাই একটু বলেন। আমি কিন্তু শুরুতে একটা আপনাকে মানে ক্লু কি? দিয়েছিলাম যে আসলে সরকারকে যারা ফেসিবাদী তারা কি করছে জানেন? হতে সহযোগিতা করেছে, সেই যে সমস্ত ভাইরাসে আপনার রোগটা হওয়ার কথা, সেই ভাইরাসকে মুক্ত বাংলাদেশ। প্রথমত হলো কি যে আপনি যদি আপনার মতামত এবং সমর্থনটাকে আপনি অবারিত করতেন, স্বাধীন দিয়ে দিতেন। এখন ধরেন আপনি এই চ্যানেলের মালিকের কথা বললেন, এই চ্যানেলের মালিকের সারা জীবনের যে শ্রম, গাজী টায়ার, সেখানে 30-35 হাজার লোক চাকরি করতো, পুরো পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সরকার করে দিয়েছে। আচ্ছা, এই চ্যানেলটা আছে, এই চ্যানেলে সে বা তার আত্মীয় স্বজনের কতটা নিয়ন্ত্রণ আছে এই মুহূর্তে? পুরোটাই তাদের না, মালিকানা তাদের, নিয়ন্ত্রণ তাদের কথা। কয়জন চাকরি সে দিতে পারতেছে, কয়জন রাখতে পারতেছে? না, জাস্ট আমি জাস্ট আস্কিং কোশ্চেন। কিন্তু গোলাম দস্তগীর গাজীর যে অন্যান্য যেগুলো অনিয়ম হয়েছে, যেগুলো ওই তার নির্বাচনী এলাকার মানুষজন বদনাম করছে, সেইগুলো কিন্তু কোনো সুরাহা হয়নি। তার যেটা প্রোডাক্টিভ যে খাতগুলো, তার যে গাজী টায়ার দেশের আপনার আমার কাছে মনে হয় এইটা একটু ব্যতিক্রম রনি ভাই। ওনার ক্ষতি হয়েছে, সে ক্ষতিগুলো একেবারে প্রতিহিংসাপরায়ণভাবে হয়েছে। সেগুলো নিয়ে সবাই, ইভেন আমার সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতা তারাও বলেছেন যে এইটা বাংলাদেশের একটা বড় খাত, টায়ার শিল্প, বা যেহেতু আর কোনো কোম্পানি নাই, ফ্যাক্টরিও নাই, আর ওনার প্রতিষ্ঠান নিয়ে চলতে। আমি যেটা বলছি কি, ওনার বিরুদ্ধে তো বড় ধরনের মামলা নাই। আমি কিন্তু এই জামিনের বিপক্ষেও না। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের গণমাধ্যমে আগে যেভাবে একটা প্রেশার আসতো, আপনি যেহেতু গণমাধ্যম নিয়ে অনেক বেশি মানে খুব বেশি সচেতন, যে সেই প্রেশারগুলো কমে গেছে। মানে আমি তো গণমাধ্যমের সাথে 1986 আমরা তিনজন মিলে যদি এখন সরকারের সমালোচনা করি, আমি বিশ্বাস করি একটা ফোনও আসবে না। না, একটা ফোন আসবে না। না, একটা ফোন আসবে, আপনার আমাকে ফোন করার মতো অবস্থা বাংলাদেশে নাই কারো। এটা শেখ হাসিনার জামানা তো ছিল না আল্লাহর মেহরবানিতে, হ্যাঁ, আর এখনও নাই। মানে গোলাম রনিকে বা একটা টেলিফোন করবে কোনো একটা জায়গা থেকে, আমরা আগের মতোই কথা বলেছি। কিন্তু সমস্যা হলো যে কিছু মানুষ আছে যারা নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বসে থাকে, তাদের ফোন আসে না, কিন্তু তারা সবসময় ভয়ে থাকে এই বোধহয় ফোন আসলো। আপনি যদি সমাজের বিভিন্ন জায়গাতে যোগ্য লোকদেরকে, মেধাবী লোকদেরকে আপনি অবারিত করে দিতে পারেন, এখন তারা নিজের যোগ্যতাতে টিকতে পারলো না, কিন্তু পথে যখন আপনি প্রতিবন্ধক, আপনি একজন মুন্নির সাহা বা একজন প্রভাস আমিন, একজন মোস্তফা ফিরোজ, একজন আনিস আলমগীর, এই সাংবাদিকগুলো কিন্তু হঠাৎ তৈরি হয় না, দীর্ঘদিন, একটা 30-35-40 বছর ধরে একজন মাসুদ কামাল এমনি হয় না। তো এখন রাতারাতি 40 বছর ধরে সমাজে রাষ্ট্র যাদেরকে তৈরি করলো, তাদেরকে আমরা একটা ট্যাগ দিয়ে পুরো পেশা থেকে আউট করে দিলাম। আউট করে দেওয়ার পর আপনি দেখেন এখন এতগুলো মিডিয়া, এতগুলো সংবাদপত্র, আপনি 10 জন সাংবাদিককে নাম বলতে পারবেন না যাদেরকে সবাই নাম জানে বা চেনে। বা ফলে কি সমাজে এই পেশাটার কোনো ইনফ্লুয়েন্স নাই। এত কিছু চেষ্টা করার পরে এখনও তো একজন মতিউর রহমান, একজন মাহফুজ আলমের বিকল্প আমরা তৈরি করতে পারলাম না। তো একটা প্রথম আলো তৈরি করতে পারলাম না, বিকল্প তৈরি করতে পারলাম না, আমাকে সেটা জ্বালিয়ে নিতে হবে। একজন মাহফুজ আলম, মতিউর রহমানের মতো দ্বিতীয় কোনো লোক তৈরি করতে পারলাম না, তার আগে এই দুজনকে আমাদের মেরে ফেলতে হবে। তো এই যে কালচারটা আমাদের দেশে চলে আসছে, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি যেটা বলছি, আপনি মনে হয় ওই শেষ প্রশ্নটা বুঝলেন। আমি বলি একটা সরকারকে একেবারে স্বৈরাচার কিংবা ফেসিবাদী কিংবা একদম খারাপ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য তার চারপাশে যে সমস্ত আয়োজন লাগে, মানে এর আগে সরকারকে যারা যে ভাইরাসে ওই রোগে আক্রান্ত করেছিল, করোনার জন্য ভাইরাস লাগে না, তো বর্তমান সরকারের মধ্যে ওই সমস্ত ভাইরাসের আপনি সংক্রমণ দেখতে পান কিনা? অবশ্যই আছে। এখানে মূলত হলো যে
সরকারকে 99% নষ্ট করে আমলাতন্ত্র, দ্য ব্রুক্রেসি। এখন সেই ব্রুক্রেসি আপনি গিয়ে ব্যাংক পাড়াতে গিয়ে দেখেন, সোনালী ব্যাংকে গিয়ে দেখেন, একটা সময় বিএনপি জমানাতে সেখানে কি বাকের নামে নাকি একটা লোক ছিল, পুরো ব্যাংক পাড়া তার নিয়ন্ত্রণে ছিল। এখন গিয়ে সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন যে এই শেখ হাসিনার পতনের পরে অত বড় একটা ব্যাংকে কে মব করেছে। একজন জেনারেল ম্যানেজার থেকে রাতারাতি মব করে সে এখন মানে যাকে বলে পুরো ব্যাংকটা সে চালাচ্ছে, এমডিকে সে পর্যন্ত বসতে দিতেছে না। আপনি রিপোর্ট করতে পারতেছেন এটা নিয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আপনি একই অবস্থায় গিয়ে দেখেন অগ্রণী ব্যাংকে এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে আপনি এখন পর্যন্ত আপনি কমিটি গঠন করতে পারেন নাই, মানবাধিকার কমিশনে এখন পর্যন্ত আপনি কমিটি গঠন করতে পারেন নাই। এরপরে 10 বছর 15 বছর চাকরির বাইরে ছিল একজন পুলিশ কর্মকর্তা, আপনি তাদেরকে ধরে ধরে এনে সবকে পোস্টগুলোতে বসাচ্ছেন। এদের অনেকের শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, ট্রেনিংয়ের দুর্বলতা আছে, সব মিলিয়ে কোনো কিছুতে আপনি ধারাবাহিকতা রক্ষা করছেন না। যে দলবাজি, তারপরে শেষে যে স্বৈরাচারী মনোভাব, যে অযোগ্যতা, যে আত্মীয় তোষণ, যে আঞ্চলিকতা, সে দেখেন আপনি দেখেন আজ আপনি দেখেন এত বড় একটা ক্যাবিনেট আছে, এত বড় একটা ক্যাবিনেট আছে, কিন্তু আপনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে প্রতিমন্ত্রী আছে তার দাপটের কাছে আপনি দেখেন তো সমস্ত কিছু তছনছ হয়ে যাইতেছে। এই লোকের চোখের চাহনি, কথাবার্তা, আপনি কথা বলতে পারতেছেন। মির্জা ফখরুলের মতো মানুষ দৌড়ে থর করে কাঁপছে। তা সেই যদি হয়তো বেনজির দোষ করছে কি? বেনজির কোনো দোষ নাই, বেনজির সাধ্য হতে তুলে বেশি। আপনি খালি বেনজিরের অবস্থা, বেনজির যে কোয়ালিটি, যে আইজি হিসেবে তার সব কিছু দেন, তার কোয়ালিটি, মুন্নি শাহর যে কোয়ালিটি, বেনজির যে কোয়ালিটি, মোজাম্মেল বাবুর যে কোয়ালিটি, আপনি মোজাম্মেল বাবুর ফারজানার উপর যে কোয়ালিটি, এবং কোয়ালিটি সম্পূর্ণ সাংবাদিক আগে হন, তারপরে দলবাজি করেন। কিন্তু এখন যারা দলবাজি করছে তারা তো ওই লেভেলের যোগ্যতা দলবাজি শুরু করছে, দলবাজি তার দেশে তারা খারাপ কাজ করতেছে, কিন্তু মানে ওই লেভেলের। আপনি নাইমুল ইসলাম খানের যে কোয়ালিটি, নাইমুল ইসলাম খানের সাথে কি আপনি যে আগে যে শফিক ছিল, শফিকের কোনো কোয়ালিটি আপনি সমান করতে পারবেন? কোথায় নাইমুল ইসলাম খান আর কোথায় শফিক? কিন্তু নাইমুল ইসলাম খান প্রেস সচিব হিসাবে যে ধরনের কাজ করেছে তার 1000 গুণ নয় 1 কোটি গুণ বেশি অপব্যয় করেছে ক্ষমতার, সেটা হলো সেই ডাস্টবিন শফিক। আপনি আর কিভাবে বলবেন? তো এই এখন এই জামানাতে এটা কি আসলে মানে এটাকে অনেকে বলে এটা কি আসলে বাস্তবতা আছে? বাস্তবতা মানে কি? বাস্তবতা যেটা আছে সেটা হলো যে আপনি আমি সবচেয়ে বড় ব্যাপার হলো তলে তলে কি হয়েছে। ধরেন শফিক না কোনো ধরেন অন্যায় করে নাই, ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, ধরে নিলাম কিচ্ছু করেনি, কিন্তু তার যে অ্যাটিটিউড ছিল, তার যে কথা ছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মনে হতো পুরো সরকারি না আমাদের পুরো দেশ জাতিকে বিরক্তি, মানে আমাদের মধ্যে একটা বিষাদের ছায়া সে ছড়িয়ে দিয়েছে। তো কোনো প্রেস সেক্রেটারি কখনো ইতিপূর্বে কখনো এরকম কাজ হয়নি। আবার এখন গিয়ে দেখেন যে প্রধানমন্ত্রীর অনেক জুনিয়র সাংবাদিক, একজন দেখলাম যে এক জুনিয়র সাংবাদিক বোধহয় আমার ছেলের বয়সী হবে, সেও নাকি উপদেষ্টা হয়ে গেছে। মানে অবাক করা ঘটনা, একটা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন লোক হয়ে গেছে। এখন এই জিনিসগুলো ধরেন আমরা যারা সমাজে আসা যাওয়া করি, আমাদের কোনো রাজনীতির প্রাপ্তি নাই, কিন্তু যে দৃশ্যগুলো আমরা দেখতেছি ক্ষমতার কেন্দ্রে, এগুলোর ফলাফল যে ভালো হবে না এটা তামার পাতা নেন লিখে দিতে পারে। সরকারের অল্প সময় গেল, এরই মধ্যেই বিরোধী দল তাদের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে, কর্মসূচি 17 তারিখ থেকে শুরু করবে, এবং এক প্রকার সরাসরি হুমকি দিয়েছে নাহিদ যে রাজপথে যাওয়াই তাদের শেষ অপশন। এটাকে কিভাবে দেখছেন এই মুহূর্তে? ঠিক আছে, এটা হতেই পারে, একটা পলিটিক্যাল পার্টি সে রাজপথে যেতে চায়, অসুবিধা কি? অসুবিধা তো নাই কোনো, আসুক না রাজপথে। আপনার কাছে কি মনে হয়? আমি একটা কথা ভাই, অভ্যুত্থান পরবর্তী দেশ, একটা নতুন সরকার এসছে, এমনিতে নরভরে অর্থনীতি থাকে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দূরত্ব বাড়ছে, সেটা কি বাংলাদেশের জন্য খুব বেশি? সরকার এবং বিরোধী দলের মধ্যে মানে নৈকট্য তৈরি করার দরকারটা কি? সহযোগিতা, ওনাদের সহযোগিতা কেন করবে? ওটা প্রেম প্রীতি জায়গা না, ওরা এক দল করে, এরা এক দল করে, ওখানে প্রেম থাকা কোনো দরকারই নেই। বিরোধী দলের আমি বলি শুনেন, বিরোধী দলের প্রেম থাকতে হবে জনগণের সঙ্গে। যদি তারা কখনো সরকারি দলে যেতে চায় যে আমি সরকার হব, তাহলে তাকে প্রেম করতে হবে জনগণের সঙ্গে, সরকারি দলের সঙ্গে না। এটাই নিয়ম দুনিয়ায়। যখন ফুটবল খেলা হয়, দুই দল যখন খেলে, তখন দুই দলের মধ্যে প্রেম গোল হবে না। আমি সেই কথাটাই বলছি, যখন দেখেন দ্রব্যমূল্য, ভাই আপনি এই অ্যাঙ্গেল একটু, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানে সারা বিশ্বে তো ফুয়েলের একটা বড় সংকট আছে, ফুয়েল পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। রনি ভাই বলছেন যে অর্থনৈতিক বর্ধন একটা মন্দা হওয়ার সম্ভাবনা আছে খুব রিসেন্টলি। তো সেই সময় বিরোধী দল এগুলোর দিকে খুব বেশি মনোনিবেশ আছে বলে মনে হয় না, শুধুমাত্র গণভোট বাস্তবায়নটাই তারা ফোকাস করছে। তারা এমন বিষয় নিয়ে বলেন, আপনি যে বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা লজিক আছে,
তাহলে এটা নিয়ে তারা যদি বলবে তখন তারা লজিক শোনাই দিবে, তাহলে ওটা সে যাবে কেন? সে এমন পয়েন্ট নিয়ে যাবে যে পয়েন্টে তাদের কোনো জবাব নাই, ওইটা সে যাবে যেটা নিয়ে তারা জবাব দিতে কষ্ট করতে হবে। দেখেন কি নিয়ে গেছে, তারা গেছে কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে। ঠিক আছে, ফাইন। আমি নিজে বহুবার বলেছি এই বিএনপি চায় নাই যে গণভোট হোক, চায় না। এই বিএনপি চায় না যে এইভাবে গণভোট হোক, যে গণভোটটা আমাদের জাতির উপর চাপাই দেওয়া হয়েছে। আমরা কিন্তু চিৎকার করছি যে এটা কোনো গণভোট না, Right. এই গণভোট অবৈধ, এটা বারবার বলছি আমরা। বিএনপি কিন্তু আমাদের সঙ্গে তাল মিলায় নাই, বরং বিএনপি বলছে কি, তারেক রহমান নিজে বলছে হ্যাঁ ভোট দেন, একবার তো বলছে, হ্যাঁ, একবার বলছে। কেন বলছে? মনে বলছে ভোটের জন্য। উনি এখন প্রাইম মিনিস্টার। আমি ওনাকেই প্রশ্ন করতেছি, ভাই আপনি কেন বলছেন এই কথাটা? ওটা তো উনি বিশ্বাস করতেন না। ওই হা ভোটের মধ্যে যদি আপনি দেন, তাহলে উচ্চ কক্ষে 100 লোক নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে। আপনি যেটা চান না, ওইটাতে আপনি ওখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, দিয়া তারপর আপনি বলতেছেন যে আপনি হা ভোট দেন। বললেন কেন? যদি বলে থাকেন, এখন তারা বলতেছে কি আমরা যেগুলিতে নোট অফ ডিসেন্ট দেইনি সেগুলি মানবো, কিন্তু গণভোটের মধ্যে স্পষ্ট করে লেখাই আছে এটা যে এ আপনার প্রাপ্ত ভোটের আনুপাতিকের হবে। তো গণভোটের 4টা প্রশ্নের একটা প্রশ্ন, এটা তো আপনি এটা হাত দিতে বলছেন। তো এখন এইটাই তোরা পায়ে পেয়েছে। এখন জামাত এনসি বলছে আপনি তো বলছেন, আপনি দিবেন না কেন? এখন জবাব দেন। এখন সালাউদ্দিন সাহেব জ্ঞানী মানুষ, উনি এখন বলতেছেন যে আমরা যদি ইলেকশন না হইতো এই জন্য আমরা দিচ্ছি। তার মানে আপনি একটু প্রতারণা করছেন। প্রতারণা আপনি কার সঙ্গে করছেন? সরকারের সঙ্গে করছেন, ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সঙ্গে করছেন, নাকি জনগণের সঙ্গে করছেন? আপনি একটা জনগণের দল, আপনি 213টা আসন পাইতে পারেন। আপনি এমন একটা দল যে জনগণ আপনাকে 213টা আসন দিল, সেই জনগণের উপর আপনি ভরসা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা আমি বিএনপিকে করব। এখন বিরোধী দলটা কি করবে? বিরোধী দল তো সেই পয়েন্টে নিয়ে রাজপথে আসবে, বিরোধী দল তো সেই পয়েন্টটা নিয়ে জনগণের সামনে যাবে যে পয়েন্টটা ওরা বেকায়দায় আছে। স্বাভাবিক, এটা তো জনগণের প্রশ্ন। বরঞ্চ আমি হতাশ হচ্ছি যে জামাত এনসিপি কেমন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলে না। রাইট। আমি এটা হতাশ তো। না, আমি প্রশ্ন করছিলাম তারা এই বিষয়ে নিয়ে কেউ কথা বলতে চায় না। এই বিষয়ে তারা ওই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমরা বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করেই করে। এটা পররাষ্ট্রমন্ত্রী জন বলছে, তারপরের দিনই তো জামাতের আমির বলছে আমার সঙ্গে আলাপ হয় নাই। তাহলে কি জামাতের আমির মিথ্যা কথা বলছে? জামাতের আমির মিথ্যাবাদী? তার সংসদে বলতে পারতো, বিষয় বলেনি তো। কি বলতে পারতো? আলাপ বাদ দেন, আমাদের তো বলে নাই। দেখেন এখানেও কি হয়েছে এটা বলি আমি আপনাকে, আমি যেটা বুঝি এখানেও তারা যেটা করছে, জামাত মনে করতেছে যে আমি যদি এটা বলি তাতে আমেরিকা আমার উপর খেপে যাবো, তাহলে আমেরিকা আমাকে ক্ষমতায় আসতে দিবে না। এইটা হলো আরেক ভুল। আমেরিকার থেকে আপনি ক্ষমতায় বসায় না। রাইট। পৃথিবীর কেউ কখনো আরেক দেশে একজনকে ক্ষমতায় বসাতে পারে না, বসায় জনগণ। জনগণের মধ্যে সেই চিন্তাটা তৈরি হয়, ওরা খালি হেল্প করতে পারে। আপনাকে ঠেইলে আমি কাজ করে দিতে পারবো না ভাই, তাহলে কাছে আপনার যোগ্যতা থাকতে হবে। আসিফদের এত আলোচনা ডিপ স্টেট এগুলো কি? এদের সঙ্গে কি সম্পর্ক? আসিফ আলোচনা করছে, সে আলোচনা থাকতে চায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই দলের মুখপাত্র, সে আসলে বাস্তবে নো হয়। বাংলাদেশের পলিটিক্সে সে কোথাও নেই। যেমন ধরেন সে ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে চায়, ঢাকা দক্ষিণে সে তার ধারণা ছিল আমি ইয়াং জেনারেশনে ভোট পাবো, ঠিক আছে। তো ওইখানে সাদিক কায়েম ক্যান্ডিডেট, সে তো সাদিক কায়েমের অর্ধেক ভোট পাবো না। আমি এই বিষয়টা নিয়ে একটু রনি ভাই আপনি কি বুঝতে পারছেন যে এই মুহূর্তে বিরোধী দল যাচ্ছে একদিকে, তারা তো দাবি করছে পুরোটাই তারা যাচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট, কিন্তু সরকার আছে তাদের প্রতিশ্রুতি নিয়ে। এখানে বড় ধরনের সংকট তৈরি হবে কিনা? সংকট হবে। এখানে বিরোধী দল রাইট, তারা যেটা চাচ্ছে এটা চাওয়ার অধিকার আছে। আর সরকার যেটা বলছে সেটার পক্ষে তাদের কোনো নৈতিক যুক্তি নাই, আইনগত ভিত্তিও নেই। বোঝার চেষ্টা করুন, তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। 4-5 জন লোক বিএনপির তারা ওই আলোচনায় অংশগ্রহণ করেছে অন বিহাফ অফ দ্য পার্টি। সালাউদ্দিন সাহেব সেখানে নোট অফ ডিসেন্ট লিখেছে। এখন আপনি বোঝার চেষ্টা করুন নিজে নিজে যে দেশের যদি 6 কোটি ভোটার ভোট দিয়ে থাকে হায়ের পক্ষে, সেই 6 কোটি ভোটারের হায়ের পক্ষের ভোটটা যুক্তিযুক্ত
বেশি গুরুত্বপূর্ণ, নাকি জনাব সালাউদ্দিন সাহেব বলেছে যে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম, মানে আমার নোট অফ ডিসেন্ট মানে কি আমার পছন্দ হয়নি, আই ডু নট অ্যাগ্রি। আই ডু নট অ্যাগ্রি ইট ডাজ নট মিন আই অ্যাম ডিসঅ্যাগ্রি। আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি এটা বলা হয় নাই। ডিসেন্ট বলা মানে আমি এখানে দিলাম আমার জিনিসটা অত ভালো লাগেনি, ডিসেন্ট মনে হয়। নোট অফ ডিসেন্টের অন্য একটা অর্থ আছে যে ঠিক আছে আমি মেনে নিলাম যেহেতু সংখ্যাগরিষ্ঠ পক্ষে। না 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 না, যখন সংগঠন বা কোথাও নোট অফ ডিসেন্ট দেওয়া হয়, পাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ পাশ মানে হয়ে যাচ্ছে, এখানে- তখন আমি আমার দ্বিমতটা জানা রাখলাম যে যদিও পাশ হয়ে গেল, এটা দ্বিমত না, মানে আমার এটা এত পছন্দ হয়। এত পছন্দ। ডিসেন্ট শব্দটার অর্থ হলো, ডিসেন্ট হলো, নোট অফ ডিসেন্ট হলো খুব ভদ্রভাবে মানে রিফিউজ করে, Refuse যে আমি করা। এই জিনিসটার সাথে এভাবেই না। তা উইথ প্লেজার, উইথ গ্র্যাটিটিউড এই শব্দগুলো ইংরেজিতে যখন ব্যবহৃত হয় তখন হলো যে আমি খুব সম্মানের সাথে আনন্দের সাথে গ্রহণ করলাম আর আমি মেনে নিলাম ইটস ওকে, বাট এখানে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম, আমার এত ভালো লাগেনি ব্যাপারটা। আসলে অত বড় কথা নেই এখানে। জিনিসটা হলো রাজনীতিতে প্রতারণা, রাজনীতিতে মুনাফিকি, রাজনীতিতে ধোঁকাবাজি, এই জিনিসগুলো প্রকৃতি সহ্য করে না। এর কারণ হলো আপনাকে রাজা বানানো হয়েছে, রাজা তো কখনো ইঁদুরের মতো আচরণ করবে না। আপনাকে সিংহ বানানো হয়েছে, সিংহ কখনো খরগোশের মতো, বেজির মতো আপনার আচরণ করবে না। ইউ আর এ কিং, আপনার কথা মানে হাকিম নড়বে তো হুকুম নড়বে না। রাজা কখনো মিথ্যা কথা বলে না। এটা হলো ইতিহাস যে রাজা যেটা বলে, রাজা সবসময় সত্য কথা বলে, সে যা বলে ওটা করতে হবে। আপনার জন্য সবচেয়ে ভালো ছিল বিএনপির জন্য। আমরা সাধারণ অবস্থায় থেকে আমরা বলেছি বাংলাদেশে গণভোটের কোনো বৈধতা নেই, আপনি বলেছেন বৈধতা আছে, বিএনপি বলেছে, এখানে গেল কেন? আমরা বলেছি যে এখানে বিএনপির এই জিনিসগুলো ডিসঅ্যাগ্রি করা উচিত, এখন থেকে ডিসঅ্যাগ্রি করা উচিত। আমি নিজে বলেছি তার তো এই যে আলী রিয়াজের সংস্কার কমিশনে যাওয়াই উচিত না। আমি নিজে বলেছি যে আমার মতো মানুষ সালাউদ্দিন সাহেব ওখানে গিয়ে যে অপমানিত হচ্ছেন, আমি এখানে মরে যেতাম, আমি পার্টি করতাম না। আমাকে যদি তারেক রহমান সাহেব বলতেন, আমি বলতাম যে আপনার পার্টিই করবো না, তবু ওখানে গিয়ে আমি যে অপমান হয়েছে সেই অপমানের পর আমি আর সেখানে যাব না। কিন্তু তারা সেই অপমান সহ্য করছে, যা কিছু করছে করে এই নাহিদের হাত ধরে সে কি মিনতি করেনি? এই জামাতের আমিরের পেছনে কি তারা ঘুরেনি? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য দিনের পর দিন তারা ওখানে অপমানিত হয়নি? 5 বার 6 বার 7 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তারা সেই অ্যাপয়েন্টমেন্ট পায়নি। সংকট কি তৈরি হতে পারে? এটা কি বড় ধরনের সংকট? মূল ব্যাপার হলে কি যেন অল অন এ সার্টেন, ধরেন আপনি আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, সম্পর্ক হওয়ার পরে সেই আপনি কিছুদিন পর সেই সম্পর্কটা অস্বীকার করে বসলেন। তো আপনি আমাকে জানেন, আমিও আপনাকে জানি। এখানে এনসিপি জামাত গত 18 মাস দেশ চালিয়েছে, ফলে এই দেশের প্রত্যেকটা জায়গাতে তাদের লোক আছে। 2 নম্বর হলো যে এটা সত্য কথা, আপনার এই যে ম্যাটিকুলার যে ডিজাইন হয়েছে এবং যে আন্দোলনটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই পথে ঘাটে যা কিছু হয়েছে গত 2-3 বছর যাবৎ, এই ঘটনার সাথে ডিপ স্টেট বলেন, ম্যাটিকুলার ডিজাইন বলেন, তার সাথে ডক্টর ইউনূস, এনসিপি, জামাত এরা প্রত্যক্ষভাবে জড়িত। বিএনপি রাস্তার আন্দোলন করেছে, কিন্তু এই ডিপ স্টেটের কোনো কিছু জানে না। কাকে কত টাকা দেওয়া হয়েছে, কাকে দিয়ে কোন অপকর্ম করা হয়েছে, কাকে দিয়ে থানা লুট করানো হয়েছে, কাকে দিয়ে কোন জিনিস হয়েছে, এর কোনো তথ্য বিএনপির কাছে নাই। ফলে এই কাজগুলো যারা শেখ হাসিনার জমানায় করেছে সাকসেসফুলি, তারা এখন যদি করতে চায় কত সুন্দরভাবে করতে পারবে আপনি নিজে একটু বুঝেন। শেখ হাসিনার জমানাতে যখন তার 100% অ্যাকুরেসি ছিল, তার দাপট ছিল, তার শক্তি ছিল, সব কিছু ছিল, তার মধ্যে তারা এই কাজগুলো করে ফেলেছে। আর এখন যদি সেম কাজটি সেই ডিপ স্টেট এখন যদি কাজ করতে চায়, এখন তো তার সে তারও 100 গুণ নড়বড়ে, সেই আরো ভালো, আরও তাদের জন্য সহজ। ফলে এখন অনুকূলে আর কি। তারা এখন যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে। আমি মনে করি যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, এত দ্রুত ঘাড় বাঁকা করা ঠিক না, এত দ্রুত অতীতকে ভুলে যাওয়া ঠিক না। এই বিএনপির যারা লোকজন আছে এখন, তাই আল্লাহ বলছেন, মানে আল্লাহই বলেন যে ওরা যখন বিপদে পড়ে, নাফরমান বান্দা, অবাধ্য আমার, অকৃতজ্ঞ আমার বান্দা যারা আছে, তারা যখন বিপদে পড়ে তারা খুব হাওমাও করে কান্নাকাটি করে। এরপর আমি তাদের বিপদ যখন উদ্ধার করে দিই, তারা এমন একটা ভাব দেখায় মনে হয় যেন তাদের কোনো বিপদ ছিলই না। তো এখন বিএনপির যারা লোকজন ক্ষমতায় আছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদেরকে দেখলে আমার মনেই হয় না যে বাংলাদেশে একসময় আওয়ামী লীগ ছিল আর 17 বছর দে ওয়ার আউট অফ দ্য পাওয়ার, এবং এই সময়টাতে তারা আল্লাহর কাছে মোনাজাত করেছে, কপাল দাগ পড়িয়ে ফেলছে, জেলখানা থেকে হাওমাও করে কান্নাকাটি করেছে। আমি জাস্ট একটা বাস্তব উদাহরণ দিই। এখন আমার কাছে ওই গ্রেপ্তার হওয়ার মানে ইসের পরে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর দেখা করতে আসলেন। তো উনি, আমি জিজ্ঞেস করলাম, ওই আমি ওনার সাথে কথা বলাই দিচ্ছি, সে এসে বলতেছে এরকম, বা আমাকে মাসুদ কামাল খুব গালাগালি করে। আমি বললাম যে না, মানুষ ভালো, একটা সম্পর্ক করে। তারপর তারে ফোন করলাম, তাই বলে যে হোয়াই নট।
তো শাহজাহান ওমরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন বিএনপিতে ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলেন? তো ভাই আমার জেলখানাতে এমনভাবে চাপ দিয়েছে আমার জান বাসে না। তা আমার দেখলাম আই হ্যাভ টু ওয়ে, আমার বাকি জীবন জেলখানাতে কাটতে হবে, সব কিছু করতে হবে, আর বিকল্প ওদের কথা শুনতে হবে। তখন আমাকে বলতেছে ওদের যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে যোগদান করার জন্য। আমি তো স্মার্টলি বলছি যে আমাকে মানে আওয়ামী লীগে নিয়ে নেন। এটা তো আমার মন্দের ভালো ছিল, আমার তো ছিল না। বলে যে আমি যেদিন জেলখানা থেকে বের হয়ে আসি, ওনার কথা, সেই দিন আমার সাথে বিএনপির যারা জেলখানায় ছিল, নাম বললাম না, টপ টু লো, সবাই হিংসায় মরে যাচ্ছিল। এবং সবাই যদি শেখ হাসিনা সবাইকে ডাকতো, ওই দিন শাহজাহান ওমরের মতো সবাই আওয়ামী লীগে যোগদান করতো। শাহজাহান ওমর নিজে আমার অফিসে এই কথাগুলো বলে গেছে। বলে সেই মানুষ যদি এখন বড় বড় কথা বলে, আমরা তো ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী, 1-to-1 অনেক ঘটনার সাক্ষী। আমরা মানে রনি ভাই অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, তো একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনার 3 মিনিট, আপনার 3 মিনিট। কারণ ভাই আপনি বলেন আগে, সবচেয়ে বড় কথা ইন্টারনাল সরকারের একটা সংকট নিয়ে দেখলাম। এমনিতে রোহিঙ্গা নিয়ে একটা বড় ধরনের সংকটে আছে। ঠিক সম্প্রতি 2টা নির্বাচন হয়েছে, একটা হলো আসামে, অনেকগুলোতে হয়েছে, আসাম এবং পশ্চিমবঙ্গে। 2টা জায়গাতে যে 2টা দল ক্ষমতা এসছে, বিজেপি এসছে 2 জায়গায়, তারা প্রচণ্ড পরিমাণ তাদের রাজনীতি হলো মানে হিন্দুত্ববাদের রাজনীতি, মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী তাদের পুরো অবস্থান সবসময়। এইটা কি সরকারকে কোনো ধরনের চাপে ফেলতে পারে কিনা? প্রথমত হলো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে 2জন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই 2জন ব্যক্তির মধ্যে একজন লেখাপড়া জানা অতি উচ্চ মার্গের বুদ্ধিমান। এত বুদ্ধিমান লোক, অর্থাৎ বিএনপির সবগুলোর বুদ্ধি যদি একটা ঘটির মধ্যে রাখেন, তাদের এডুকেশন এবং বুদ্ধি ধরেন একটা পাত্রের মধ্যে রাখেন, আর অন্য পাত্রে খলিলুর রহমানের বুদ্ধি এবং অভিজ্ঞতা রাখেন, খলিলুর রহমানের পাত্রটা বেশি হবে। তো সেই মানুষকে আপনি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং হি ইজ 100% ডমিনেট বাই আমেরিকা। তো এই যে আমেরিকান একটা লবি, ফলে এই লবির যারা লোক, সে মনে প্রাণে কখনই কৌশল করে চীনের সাথে তার দ্বারা সম্পর্ক হবে না। এই একই ভুল শেখ হাসিনা করেছে। এই খলিলুর রহমানকে দিয়ে কখনোই ভারতের সাথে দিল্লির সাথে সম্পর্ক হবে না। আবার আরেকজন লোক আছে, এই হুমায়ুন কবির নাম, তাকে আন দেওয়া হলো। তার বক্তব্য, পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, তার কথা শুনে তো আমার যৌবন চলে এসছে। আমার কাছে মনে হয় আমি 17 বছরের বয়স হয়ে গেছি। সে বলতেছে যে ভারত এবং চীনের মধ্যে আমরা রেফারি হতে পারি, বাট আমরা ফুটবল হব না। মানে সোপা থাকলে, আমরা কথা বললাম আকর্ষণীয়, মুখ থাকলে সব কথা বলা যায় না। তো এখানে মুখ ব্যবহার না করে বললাম যে সোপা থাকলেই আসলে সব কথা বলা যায় না। মানে বাংলাদেশ, চীন এবং ভারত মারামারি করবে বা খেলা খেলবে, ম্যাচ খেলবে, আর বাংলাদেশ বাসি ফু দেবে, রেফারি হবে, এই কথা বলা রীতিমতো অমার্জনীয় অপরাধ, কূটনীতির জন্য অমার্জনীয় অপরাধ। যেখানে আমরা তাদের মনোরঞ্জনের জন্য তাদের কাছ থেকে একটা জিনিস, আপনি দেখেন আগের যে মোমিন সাহেব, সে বলছে আমরা চীনের সাথে বন্ধুত্ব করতে হবে, বিকজ এখানে বাঞ্চ অফ মানি, বস্তা ভরে ভরে তারা আমাকে টাকা দিচ্ছে, আমি এর বিকল্প নাই। তো এরকম একটা যে অবস্থাতে আওয়ামী লীগ ছিল, তার চেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় সরকার, তা সেখানে সে চীনের রেফারি হতে চাচ্ছে। তো দিনের বেলায় আপনি তার রেফারি হতে চাচ্ছেন, না রাতে গিয়ে আপনি তাকে তোষণ করবেন এবং বেজিংয়ে গিয়ে বলবেন আমার এই প্রকল্পে টাকা দেন, ওখানে এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। এটা হয় না। মানে পুরো যে এই বিষয়টা কি বলবো, যে 2 জায়গাতে আসাম এবং পশ্চিমবঙ্গে 2টাতেই মানে তাদের রাজনীতিটা, যে 2টা জায়গায় সরকার, তার রাজনীতিটাই না, পুরো। আসাম পশ্চিমবঙ্গে আমাদের কিচ্ছু হবে না। এটা ভাই একটা বিষয় যে বলতাম, যে তাদের রাজনীতিটাই এরকম, যে মুসলিম মানে বাংলাদেশি, এরকম একটা ওটা আগামীতে কোনো সংকট তৈরি করতে না পারে না, কিনা? এগুলো না। আমাদের মেন সংকট দিল্লির সাথে পররাষ্ট্র ব্যাপারে, সীমান্তে মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কিছুই হবে না, আসামের সাথে আমাদের কিছুই হবে ওই হিন্দুত্ববাদের রাজনীতি না। না না, এগুলো কিছু হবে না। আসাম মানে দিল্লি, মানে আপনি যাকে বলে কলকাতা ইজ এ মেগা সিটি। এখানে এখনো পর্যন্ত আপনি একজন মুসলমানকে বলেন তো বাংলাদেশে আসার জন্য, যে বাংলাদেশের মন্ত্রী বানাই দিবে, ওখানকার ভিক্ষুক মুসলমানরা বাংলাদেশে আনতে পারবেন না, ও কলকাতা দিল্লিতেই থাকবে। টেরিবল অবস্থা। তো ওদের ভিতরে যে জাতীয়তাবোধ, ওখানে ওদের ওই শহরে ওরা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, তারা ওন করছে, ওদের জাতীয়তাবোধের সঙ্গে আমাদের তুলনা হয় না। ফলে ওদের কোনো ঘটনা নিয়ে আমাদের দেশ হয় না। এবং আমাদের দেশেও মূল ব্যাপার হলো, আমাদের দেশের মুসলমানরা জামাতের কিন্তু মাজার ভাঙবে, কিন্তু একজন হিন্দুর গায়ে হাত দিলে কিন্তু জামাতের খবর আছে, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দাঁড়ায়। এইটা বাংলাদেশের নাই, এটা বাংলাদেশ এই জিনিসটাই নেই। ফলে ওইটা নিয়ে আমাদের দেশ কোনো সমস্যা, আমাদের মেইন সমস্যা দিল্লির সাথে।